সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৫৩তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। দুদিনের মধ্যে শান্তনা আর শ্রীলেখা তাদের স্বামীপুত্রদের নিয়ে চলে এলো এ বাড়িতে এবং ঈষৎ দমিত কান্নার রোল আবার জাগিয়ে তুলল। ওরা শেষ সময়ে বড়বাবুকে দেখতে পেল না, এটাই ওদের সবচেয়ে বড় দুঃখ। চিররঞ্জন কাঁদতে লাগলেন একেবারে শিশুর মতন অযৌক্তিকভাবে। সমস্ত বাড়িতে শোকের গন্ধ। মাঝে মাঝে কান্না থামলে হঠাৎ সারা বাড়িটা নিস্তব্ধ হয়ে যায়। ঘরগুলোর দিকে তাকালে মনে হয় কোনো ঘরেই কোনো মানুষ নেই। কোনো ঘরের জানলা অর্ধেক খোলা, মনে হয় এরও যেন কোনো তাৎপর্য আছে। এক টুকরো কাগজ হাওয়ার ধাক্কায় বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খেলে বেড়াচ্ছে। মনে হয় এই দৃশ্যটাও আগে কোনোদিন দেখা যায়নি। শোকের বাড়ি এই রকম। এ বাড়িতে বড়বাবুর অস্তিত্ব এত বেশিভাবে সবসময় অনুভব করা যেত যে এখন তার স্থায়ী অনুপস্থিতি কিছুতেই যেন বিশ্বাস করা যায় না। কিংবা একজন কেউ সম্পূর্ণভাবে মুছে গেলেই তার পূর্বেকার উপস্থিতি আরও বেশিভাবে মনে পড়ে। যে কোনো প্রসঙ্গ উঠলেই মনে হচ্ছে এ সময় বড়বাবু থাকলে কি বলতেন। একজন মানুষ ৬৭ বছর এই পৃথিবীতে কাটিয়ে চলে গেল, তার সব কিছুর শেষ এখানেই। কয়েকজন তাকে আরও কিছুদিন স্মৃতিতে ধরে রাখবে, কিন্তু তার মূল্য কিছু নেই। অনেক গল্প উপন্যাসের চরিত্রও তো মানুষ মনে রাখে। ওই লোকটির জীবনের বাস্তবতা শুধু এই ৬৭ বছর। এ কথা জেনেও সহজে মেনে নেওয়া যায় না। মৃত্যুকে মনে হয় অবিশ্বাস্য। হিমানি সবচেয়ে তাড়াতাড়ি সামলে নিলেন নিজেকে। বাড়ির আর সকলের স্নান খাওয়া দাওয়ার নিয়ম চলে গেছে। তিনি সেই নিয়ম ফিরিয়ে আনলেন আস্তে আস্তে। কালা শৌচের আচার আচরণ তিনি ঠিক করে দিতে লাগলেন। এ বিষয়ে তিনি সাহায্য পেলেন শান্তনার বর মিহিরের কাছ থেকে। মিহির কম কথা বলে, কিন্তু সাংসারিক কাজকর্মে খুব কুশলী। সে চাকরি করে পাটনায়। সূর্য বরাবর একা ঘরে শোয়, কিন্তু এখন তাকে একলা থাকতে দেওয়া হয় না। বাদলের বিছানা সূর্যর ঘরে পাতা হয়েছে এবং তাকে বলা হয়েছে সব সময় সূর্যর সঙ্গে সঙ্গে থাকতে, অন্তত শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত। সূর্য এর মধ্যে কখনো কেঁদেছে কিনা কেউ জানে না। কেউ তাকে দেখেনি চোখের জল ফেলতে, কিন্তু সে অসম্ভব বিমর্ষ হয়ে গেছে। তার সেই নীরবতা ও ম্লান মুখ দেখলে অন্যদেরও মন খারাপ হয়ে যায়। হিমানির ধারণা সূর্য নিশ্চয়ই আড়ালে কাঁদে, কিন্তু লোকের সামনে দেখায় না। তাকে অন্যমনস্ক করবার জন্যই সব সময় কারুর সঙ্গে থাকা দরকার। সূর্যকে যা যা করতে বলা হচ্ছে সে বিনা প্রতিবাদে সবই মেনে চলছে। শ্মশানে গিয়ে সে বাবার মুখাগ্নি করেছে। এখন সে হিমানির নির্দেশে মাটির মালসায় নিজের হাতে হবিষ্যান্ন রান্না করে। কোরা কাপড় পরে খালি গায়ে থাকে। তবে অন্যরা প্রশ্ন না করলে নিজ থেকে সে কখনো একটাও কথা বলে না। সূর্যর কখনো পৈতে হয়নি। শ্রাদ্ধের সময় তার উপনয়নের দরকার আছে কিনা সে বিষয়ে পরামর্শ করার জন্য হিমানি পুরুত ডাকালেন। এদিকে বড়বাবুর কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে চিররঞ্জন পেয়ে গেলেন একটা নির্দেশপত্র। লেখাটা অনেক পুরনো। মহাযুদ্ধের সময়ে বড়বাবু যখন এ বাড়িতে সম্পূর্ণ একলা ছিলেন কিছুদিন, সেই সময়কার। বড়বাবু লিখেছিলেন, আমার অকস্মাৎ মৃত্যু হইলে আমার পুত্রকে সে সংবাদ তৎক্ষণাৎ জানাইবার কোনো প্রয়োজন নাই। সে যখন জানিবার হয় জানিবে। আমার বিষয় সম্পত্তি দেখাশোনা করিবার জন্য অ্যাটর্নি নিযুক্ত আছে, বাড়িত বরণ চৌধুরী অ্যান্ড কোম্পানি। তাহাদের প্রতি আমার নির্দেশ, আমার কোনো শ্রাদ্ধ শান্তি করিবার দরকার নাই। আমি এ পর্যন্ত কখনো ঈশ্বরের আশ্রয় কামনা করি নাই। মৃত্যুর আগে যদি ভয় পাইয়া ঈশ্বরের নাম লই এবং তাহার যদি কেহ সাক্ষী থাকে, তবে ধর্মীয় আচরণের প্রশ্ন উঠিতে পারে, নচেত শুধু দাহ করিলেই চলিবে। আমি আমার পিতাকে কখনো চক্ষে দেখি নাই, জীবনে মাতৃস্নেহ পাই নাই। সুতরাং পূর্বপুরুষের কাছে আমার কোনো দায়ভাগ নাই। শ্রাদ্ধের যোগ্য অনুষ্ঠান প্রভৃতি আমি অপ্রয়োজনীয় মনে করি। চিঠিখানা পেয়ে চিররঞ্জন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। বড়বাবু শ্রাদ্ধ না করার নির্দেশ দিয়ে গেছেন, এবং এ কথাও তো ঠিক, মরার আগে তিনি ভগবানকে ডাকেননি। শ্রাদ্ধের ব্যবস্থা অনেকখানি এগিয়ে গেছে, এখন কি সব বন্ধ করে দিতে হবে?
চিররঞ্জন পরামর্শ করতে গেলেন হিমানির সঙ্গে। হিমানি এক কথায় সব উড়িয়ে দিলেন। ওসব অনেক লোকের বাতিক থাকে, তা বলেই সব মানতে হবে নাকি? হিন্দুর বাড়িতে শ্রাদ্ধ হবে না, এ কি কখনো হয়? চিররঞ্জন বললেন, কিন্তু বড়বাবু লিখে গেছেন। ওই পুরনো কাগজের কি দাম আছে, ছিঁড়ে ফেলে দাও। তিনি বললেন, সূর্যকে একবার জিজ্ঞেস করলে হয় না? ও ছেলে মানুষ, ও কি বুঝবে? তাছাড়া ও কি এসব কোনোদিন দেখেছে? ছেলে মানুষ হলেও সূর্য এখন বড়বাবুর সব কিছুর উত্তরাধিকারী। তাছাড়া খুব ছেলে মানুষও তো নয়। তিনি গেলেন সূর্যর কাছে। বড়বাবুর চিঠিটা পড়ার পর সূর্য সেটা ফিরিয়ে দিয়ে বলল, আপনি যা বলবেন তাই হবে। তবু তুমি কি মনে করো, কি করা উচিত? সূর্য বলল, আমার মত জিজ্ঞেস করলে আমি বলবো এসবের কোনো দরকার নেই, তবে আপনি যা ভালো মনে করবেন সেটাই হোক। প্রভাস কুমার উপস্থিত ছিলেন সে ঘরে। তিনি খুব উৎসাহিত হয়ে বললেন, কাকাবাবু, শ্রাদ্ধ ট্রাদ্ধ বাদই দিয়ে দিন বরং। একেবারে সব বাদ দিয়ে দেওয়া কি ঠিক হবে? সেদিন একটা সঙ্গীতের আসর বসানো হোক। উনি গান বাজনা ভালোবাসতেন। বাড়ির মেয়েরা তখন দরজার কাছে এসে ভিড় করেছে। হিমানির নেতৃত্বে তারা এতে ঘোর আপত্তি তুলল। অনেক রকম যুক্তিতর্ক ওঠে। আচার অনুষ্ঠানের আলোচনা প্রাধান্য পাওয়ায় শোক ব্যাপারটা ধীরে ধীরে অন্তর্হিত হতে থাকে। শেষ পর্যন্ত ঠিক হয়, একদিকে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান, অন্যদিকে একটা কীর্তনের আসরও বসানো হবে। খাওয়া দাওয়ার ব্যাপারটা রাখতেই হয়, মেয়েদের আগ্রহ আতিশয্যে। শ্রীলেখার ছেলেটির বয়স 4-5 বছর। শোকের আবহাওয়া কাটিয়ে দিতে সেও অনেকখানি সাহায্য করে। ফুটফুটে চেহারার অতি দুরন্ত ছেলে, সর্বক্ষণ হুটোপাটি করে গোটা বাড়ি মাতিয়ে তুলল কদিনেই। তার কাণ্ডকারখানা দেখলে একসময় না হেসেও পারা যায় না। সে মৃত্যুর কিছু বোঝে না বলেই তার মধ্যে এত চঞ্চলতা। সে যখন ওর পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ে, তখন সব মনোযোগ ওর দিকেই চলে যায়। প্রভাস কুমার রামায়ণ মহাভারত ঘেটে 12-14টা নাম রেখেছেন ছেলের জন্য, কিন্তু কোনোটাই পাকা হয়নি। সবাই এখন ওকে বুড়ো নামে ডাকে। ছেলেকে নিয়েই শ্রীলেখার বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়। দুরন্ত ছেলে, কখন যে কোথায় পড়ে যায় কিংবা কি ভাঙে না ভাঙে সেদিকে চোখ না রাখলে চলে না। কিন্তু এর মধ্যেই শ্রীলেখা সময় করে সূর্যর সুখ সুবিধের খোঁজ নেয়। দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে সে সূর্যর ঘরে এসে বসে। বাড়ির অনেকেই এখন সূর্যর ঘরেই বেশিরভাগ সময় কাটায়। ঠিক আড্ডা হয় না, পুরনো গল্প হয়। চিররঞ্জন যখন এলাহাবাদে বড়বাবুর বাড়িতে ছিলেন, সেই সময়কার কত স্মৃতি। তখন বড়বাবু এরকম উদাসীন ধরনের ছিলেন না। তার বাড়িতে সব সময় লোকের ভিড়। ব্যবসা সংক্রান্ত কাজে তো লোকজন আসেই, তাছাড়া বড়বাবুর এক এক সময় এক একটা হুজুক চাপত। একসময় কত রাজ্যের সাধু সন্ন্যাসীদের ডেকে বাড়িতে আনতেন। প্রয়াগ সঙ্গমে তো সাধুর অভাব নেই। তাদের বাড়িতে এনে যত্ন করে খাওয়াতেন। কেউ যজ্ঞ বা পুজো আচ্চার বায়না ধরলে সব বন্দোবস্ত করে দিতেন। আর সর্বক্ষণ নানা খুঁটিনাটি প্রশ্ন তুলে জেরা করতেন তাদের। এছাড়া গান বাজনার শখ তো ছিলই। বড় বড় ওস্তাদরা সব আসতেন, নিজেও গলা সাধতেন রোজ। তারপর হঠাৎ একদিন গান বাজনা বন্ধ করে দিলেন। মানুষটা অনেক ব্যাপারে কৌতূহলী ছিলেন বরাবরই। শ্রীলেখা জিজ্ঞেস করল, সূর্যদা, তোমার গোয়ালিয়রের কথা মনে আছে? সূর্য বলল, খুব সামান্য। অন্য কেউ হলে সে সামান্য কি কি মনে আছে সেটুকুও অন্তত বলতো, কিন্তু জমিয়ে গল্প বলা ওর স্বভাবে নেই। চিররঞ্জন বললেন, বড়বাবু শেষের কয়েকদিন বারবার বলছিলেন গোয়ালিয়রের কথা। সূর্যকেও বলছিলেন ওখানে যেতে। বাদল বলল, চলো সূর্যদা, তুমি আর আমি এরপর একবার গোয়ালিয়র থেকে ঘুরে আসি। জায়গাটা দেখলে তোমার নিশ্চয়ই অনেক কথা মনে পড়ে যাবে। প্রভাস কুমার বললেন, আমরা সবাই মিলে গেলে কেমন হয়? এসো না, একটা প্ল্যান করা যাক। শ্রীলেখা বলল, তাহলে কিন্তু আমাদের বাদ দিতে পারবে না, আমরাও যাব। বেশ তো, যাবে। ট্রেনের একটা কম্পার্টমেন্ট রিজার্ভ করে
হ্যাঁ, সূর্যর জন্মস্থানও দেখা হবে, আমরাও ওদিকটা বেরিয়ে আসবো। হ্যাঁ, কি হে সূর্যকুমার, প্ল্যানটা কীরকম? তাহলে সামনের মাসে? সূর্য বলল, আমি সামনের মাসে যেতে পারবো না, আপনারা যান, আমার কতগুলো কাজ আছে এখানে। ঠিক আছে, তোমার কাজ সেরে নাও। তাহলে পুজোর সময় যাওয়া যেতে পারে, তখন গরমটাও কম থাকবে। শ্রীলেখা আর আগের মতন ভীতু ভীতু ছেলে মানুষ নেই। এখন সে সোজাসুজি সূর্যর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। অন্যদের সামনেও সূর্যর সঙ্গে কথা বলতে পারে সাবলীলভাবে। সূর্যই বরং তার চোখে চোখ রাখে না। যখন তাকায় তখন মনে হয় যেন সে শ্রীলেখাকে দেখছে অনেক দূর থেকে, কিংবা শ্রীলেখাকে সে ভালোভাবে চেনে না। তিনতলায় বড়বাবুর ঘরে সূর্য আর বাদল বই আর কাগজপত্র গুছিয়ে রাখছিল। শ্রীলেখা সূর্যর জন্য এক গ্লাস দুধ নিয়ে উঠে এলো তিনতলায়। মেঝেতে সব কিছু ছড়ানো। বাদল তড়াক করে উঠে পড়ে বলল, বরদীপ, তুমি এখানে একটু কাজ করো তো, এই বইগুলো গুছিয়ে রাখো, আমি একটু নিচ থেকে আসছি। বাদলের কোনো কাজ ছিল না নিচে, কিন্তু সে বড় হয়েছে, এখন অনেক কিছু বুঝতে শিখেছে। বর্দি আর সূর্যদাকে এখন একটু একলা কথা বলার সুযোগ দেওয়া দরকার। শ্রীলেখা বসে পড়ে বই গুছোতে শুরু করল। বড়বাবুর ভ্রমণ কাহিনী পড়ার বাতিক ছিল। বহু দুর্লভ সব ভ্রমণ কাহিনী রয়েছে তার সংগ্রহে। সূর্য বইগুলো সাজিয়ে রাখার বদলে এক একটা বইয়ের পাতা খুলে বিষয়বস্তু সম্পর্কে মনোযোগী হয়ে উঠছে। শ্রীলেখা খুব সাধারণভাবে জিজ্ঞেস করল, দীপ্তিদি একদিনও এলেন না? সূর্য শ্রীলেখার দিকে তাকালো। শ্রীলেখার মুখ দেখলে বোঝা যায় সে দীপ্তিদির সম্পর্কে অনেক কিছুই জানে। মেয়েরা মেয়েদের কথা ঠিক জেনে যায়। সূর্য সংক্ষিপ্তভাবে বলল, আসবার তো কথা ছিল। ওকে একদিন নিয়ে এলে তো হয়, বাদলকে পাঠাবে? নিজেই আসবে। খবর পেয়েছেন নিশ্চয়ই, তারপরেও যখন আসেননি তখন নিশ্চয়ই কোনো অসুবিধে আছে। একটা খবর নেওয়া দরকার না? পরশুর জন্য দীপ্তিদিকে নেমন্তন্ন করেছ? তুমি নিজেই যাও না। যাব। আমার খুব ইচ্ছে করে দীপ্তিদিকে দেখতে। অনেকটা তোর মতনই চেহারা। শ্রীলেখা লজ্জা পেয়ে বলল, যাহ, কি বলো, আমার থেকে অনেক বেশি সুন্দর। কে বলেছে তোকে? আমি জানি, আমাকে বাদল বলেছে। তাছাড়া দীপ্তিদির কত গুণ, আমি না দেখেই দীপ্তিদিকে ভালোবেসে ফেলেছি। বড়বাবু দেখেছিলেন দীপ্তিদিকে? না। ইস, কোনো মানে হয় এর? উনি তো একদিন এসেছিলেন এ বাড়িতে। সূর্য একটু হাসল। বাদলের কোনো গল্প করতেই বাকি নেই। দীপ্তিদি কিছুতেই আসতে চায়নি। সূর্য জোর করে একদিন তাকে এ বাড়িতে নিয়ে এসেছিল। সূর্য বলল, বাবা তখন বাড়িতে ছিলেন না। অসুখের সময়ও যদি একদিন নিয়ে আসতে। কথা ঘোরাবার জন্য সূর্য বলল, তোর ডান পাশের ওই বইটা দে, তুই এখন কেমন আছিস? বইটা এগিয়ে দিয়ে শ্রীলেখা বলল, এই একরকম। এক এক সময় আমার কি মনে হয় জানো সূর্যদা, সে যে আমাদের তালতলার বাড়িতে সিঁড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে বলেছিলে তোমার সঙ্গে চলে যেতে, মাঠে ঘাটে নদীর ধারে থাকতাম তোমার সঙ্গে। কেন যে সে কথাটা শুনিনি, দারুণ বোকা ছিলাম তখন। না গিয়ে ভালোই করেছিলি। কেন? এখন এই একঘেয়ে জীবন। তা হোক, ওই রকম জীবনও সবার জন্য নয়, আমার জন্যও নয়। দীপ্তিদিও তো কত সাহস করে কত কিছু করেছেন, আমরা কিছুই করিনি। ওসব কথা এখন থাক। শ্রীলেখা হাঁটুর উপর থুতনি দিয়ে সূর্যর দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। এক সময় ছিল যখন নির্জন ঘরে সে সূর্যর এত কাছাকাছি বসতে সাহস পেত না। সূর্য চোখের নিমেষে দস্যু হয়ে উঠত। এখন সে অন্যমনস্কভাবে বইয়ের পাতা উল্টাচ্ছে। শ্রীলেখা একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, আমি দীপ্তিদির সঙ্গে দেখা করে বলে দেব, উনি যেন তোমার ঠিক মতন যত্ন নেন। তুমি সবসময় কি এত ভাবো?
যা, যত্ন নেবার আবার কি আছে? দীপ্তিদি তোমাকে যতই ভালোবাসুক, আমার চেয়ে বেশি কেউ কখনো তোমাকে চিনতে পারবে না। শ্রীলেখা, তুই কিছুই জানিস না। দীপ্তিদি আমাকে মোটেই ভালোবাসে না, আমি শুধু জোর করি। না হলে এতদিন কি আমার সঙ্গে দেখা না করে থাকতে পারতো? তুমি ভালোবাসার বোঝো তো ছাই, অনেকদিন দেখা না হলেই বুঝি ভালোবাসা মরে যায়। সূর্য এবার উঠে দাঁড়ালো, শ্রীলেখার দিকে তাকালো না। কয়েকদিন মাথায় তেল মাখেনি বলে চুলের রং লালচে হয়ে এসেছে, গালেও সেই রঙের দাড়ি। মন্থর পায়ে গিয়ে দাঁড়ালো জানলার কাছে। নিচের উঠোনে শ্রীলেখার ছেলে খুব খেলায় মেতে উঠেছে সান্ত্বনা আর মিহিরের সঙ্গে। সূর্য সেখানে দাঁড়িয়ে শিশুর খেলা দেখতে লাগলো। সূর্য আর বাদল নেমন্তন্ন করতে বেরিয়েছে। ভবানীপুরে বড়বাবুর বড় মার বাড়িতে সূর্য আগে কখনো আসেনি। বাদলের মনে পড়ল অনেকদিন আগে এ বাড়িতে সে বড়বাবুর হাত ধরে একদিন এসেছিল। তখন মন্দাকিনী বেঁচে ছিলেন। বড়বাবুর সঙ্গে মন্দাকিনীর কী সব বিচিত্র কথাবার্তা হয়েছিল, বাদলের অস্পষ্ট মনে আছে এখনো সেসব। মন্দাকিনী ম্যাগনিফাইং গ্লাস দিয়ে মানুষের দিকে তাকাতেন, তার ঠোঁটে রক্ত মাখানো থাকত। তার সামনে এসে বড়বাবু একবারে শিশুর মতন হয়ে পড়তেন। মন্দাকিনীর মৃত্যুর পর বাড়িটা অনেক বদলে গেছে। সেই গেট কিংবা বাগানে ফোয়ারা আর নেই। একতলায় সে পুরনো কায়দায় সাজানো বৈঠকখানাটিও আর খুঁজে পাওয়া যাবে না। গোটা একতলা জুড়ে এখন একটা পাখা কোম্পানির অফিস। জিমো তো বাড়িতে নেই, জেল থেকে ছেড়ে দেবার পর তাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। ওখানেই বাকি পড়াশুনো শেষ করবে। রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য তার বাড়ির লোকের এই প্রয়াস। সুরেশ্বর বড়বাবুর অসুখের সময় প্রায় প্রত্যেক দিন গিয়ে খোঁজ খবর নিয়েছেন, শ্মশানেও গিয়েছিলেন। সূর্যকে জড়িয়ে ধরে তিনি আবার কিছুক্ষণ কাঁদলেন। তারপর একটু সামলে নিয়ে বললেন, অমরদার একটা ছবি আমাকে দিও, উনি আমার বড় ভাইয়ের চেয়েও বেশি ছিলেন। ওপরতলায় এসে একটা ব্যাপার দেখে বাদলের খুব অবাক লাগলো। মন্দাকিনীর ঘরটা অবিকল ঠিক সেই রকম আগের মতনই সাজানো রয়েছে, শুধু বিছানার উপর মন্দাকিনীর ছোট্ট কোঁকড়ানো শরীরটা নেই। প্রায় 12-13 বছর আগে বাদল এই ঘরখানা একই রকম দেখেছিল। ওইখানে খাটের বাজুর পাশে বড়বাবু দাঁড়িয়েছিলেন। ঘরটাকে এইরকমভাবে সাজিয়ে রাখার মানে কি? এক একটা বাড়িতে কিসব অদ্ভুত নিয়ম থাকে। অনেক মহাপুরুষের ঘর আর ব্যবহৃত জিনিস এরকমভাবে সাজিয়ে রাখতে দেখেছে বাদল। হয়তো সুরেশ্বরের চোখে তার মাও সেই রকম। চিররঞ্জন নিমন্ত্রিতদের লিস্ট বানিয়ে দিয়েছিলেন। এ পাড়ার সবকটি বাড়ি সারা হয়ে যাবার পর ওরা গেল দীপ্তির বাড়িতে। বেলা প্রায় 12:30 বাজে। এই সময় দীপ্তি স্কুলে যান, বাড়িতে থাকার কথা নয়। কিন্তু তার ঘরের বাইরে দুটো তালা ঝুলতে দেখায় অস্বাভাবিক মনে হলো। ওর ফ্ল্যাটে আরেকটি যে মেয়ে থাকতো তার ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে। কয়েক মাস ধরে দীপ্তিদি এখানে একাই ছিলেন। 3 তলায় গিয়ে খবর নিয়ে জানা গেল দীপ্তিদি দিন 15 আগে তার বাবা মায়ের কাছে চলে গেছেন কাটিহারে। না, কোনো চিঠিপত্র আসেনি, স্কুল থেকে ছুটি নিয়েছেন বোধহয়। সূর্য আর কোনো উচ্চবাচ্য না করে সিঁড়ি দিয়ে নেমে এলো। বাদল একটু ভয়ে ভয়ে আর চোখে তাকালো তার দাদার মুখের দিকে। তার দাদাটির কিরকম মেজাজ তা তো সে জানে, কিন্তু সূর্যর মুখে কোনো রকম বৈলক্ষণ নেই। খুব শান্তভাবে বলল, এবার কোন দিকে যাবে? নিমন্ত্রিতদের তালিকায় সূর্যর নিজস্ব বন্ধু বা চেনাশুনো বিশেষ কেউ নেই। চিররঞ্জন অনেকবার জিজ্ঞেস করেছিলেন। সূর্য বলেছিল, না, সেরকম কারুকে তো মনে পড়ে না। জেলখানায় সূর্যর সঙ্গে যারা একসঙ্গে ছিলেন তাদের মধ্যে প্রৌঢ় সত্যসুন্দর মুখোপাধ্যায় এখন পশ্চিম বাংলার মন্ত্রী। চিররঞ্জনের বিশেষ ইচ্ছে ছিল তাকে আনার। সূর্য কোনো রকম উৎসাহ দেখায়নি। ঘুরতে ঘুরতে ওরা চলে এলো বিষ্ণুদের বাড়িতে। ওরা গেট দিয়ে ঢুকে ঠাকুর দালানের সামনের বারান্দাটায় দাঁড়িয়েছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে আসছিল রেনু। তরতর করে নামতে নামতে হঠাৎ থমকে দাঁড়ানো রেনুর স্বভাব। বাদলের মনে হলো এটা একটা আশ্চর্য যোগাযোগ হলেও
এ বাড়িতে সে যতবার এসেছে প্রায় প্রত্যেকবারই সে রেনুকে সিঁড়ির ওপর দাঁড়ানো অবস্থাতেই দেখেছে। মনে মনে যখনই সে রেনুর কথা ভাবতে চেষ্টা করে, রেনুকে একটা সিঁড়ির ওপর দাঁড়ানো অবস্থাতেই দেখতে পায়। যেন রেনু নিজে নেমে আসবে না বাদলকেই ওপরে উঠে রেনুর কাছাকাছি পৌঁছতে হবে তা এখনও ঠিক হয়নি। মোট কথা, সিঁড়িতে দাঁড়ানো অবস্থাতেই রেনুকে সবচেয়ে বেশি সুন্দর লাগে বাদলের চোখে। রেনু ওদের দেখে বলল, দাঁড়াও, ছোটদাকে ডাকছি। আবার ওপরে উঠে গেল সে, এবং একটু বাদেই বিষ্ণু নেমে এলো। কিন্তু রেনু ফিরল না। এটা পছন্দ হলো না বাদলের। এ বাড়িতে এসে রেনুকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে ইচ্ছে করে না। সব সময় অস্বস্তি হয়। অন্য কারোর সঙ্গে কথা বলার সময় মন বসে না। বিষ্ণু কয়েকদিন বাদেই বিদেশ চলে যাচ্ছে। তখন বাদলের এ বাড়িতে আসার উপলক্ষ কমে যাবে। সেই দিনই ভোরে গঙ্গায় গিয়ে সূর্য ঘাট কামাই করে এসেছে। মসৃণ মাথায় সূর্যকে একেবারে অন্যরকম দেখাচ্ছে। বিষ্ণু এসে বলল, এ কি? অনেকেই মনে মনে ভেবেছিল সূর্য মাথা নাড়া করবে না। এ ব্যাপারে তাকে খুব একটা জোর করারও সাহস পেত না কেউ। জোর করেও নি কেউ। হিমানি একবার মাত্র কথাটা উচ্চারণ করায় সূর্য রাজি হয়ে গিয়েছিল। এ কদিন কোনো কিছুতেই সে আপত্তি জানাচ্ছে না। বোধহয় সংসারের সব রকম বন্ধন ছিঁড়ে ফেলার আগে সে শেষবারের মতন সকলকে খুশি করে যাচ্ছে। মুন্ডিত মস্তক, পরনে নতুন কোড়া কাপড়, বিষণ্ণ গম্ভীর মুখ। সূর্যকে সবার মাঝখানে বেখাপ্পা মনে হয়। প্রথাসিদ্ধভাবে নেমন্তন্ন করে সূর্য বলল, বিষ্ণু, তোমাদের সবাইকেই যেতে হবে, কিন্তু তোমাকে যেতে হবে 2 দিন। শ্মশান বন্ধুদের জলপানের সময়ও তোমাকে থাকতে হবে। বিষ্ণু বলল, আপনি এভাবে বলছেন কেন? আমি তো যাবই। তোমার মা, বাবা, জ্যাঠাইমাদের আলাদা করে বলা উচিত নিশ্চয়ই। চলুন না উপরে। এই সময় রেনু একটা ট্রেতে করে 2 গেলাস শরবত নিয়ে এলো। উচ্ছলভাবে বলল, সূর্যদাকে দেখে আমি প্রথমটায় একদম চিনতে পারিনি। আপনাকে কিরকম দেখাচ্ছে বলবো? বাদল রেনুর মুখের দিকে তাকালো। সে দৃষ্টির ইঙ্গিত দিয়ে বোঝাতে চায় যে সূর্যদার আজ মন ভালো নেই, তার সঙ্গে হালকাভাবে কথা না বলা ভালো। রেনু সেই ইঙ্গিত লক্ষ্য করল না। বলল, আপনাকে ঠিক বৌদ্ধ সন্ন্যাসীর মতন দেখাচ্ছে। কাকে কখন কিরকম দেখায়, কোন পোশাকে কাকে কিরকম মানায়, তা মেয়েরাই বেশি লক্ষ্য করে। বাদল এতক্ষণ তার সূর্যদাকে কিরকম দেখাচ্ছে সে বিষয়ে মাথা ঘামায়নি। রেনুর কথা শুনে মনে হলো রেনুর বর্ণনাটা যেন ঠিক। বৌদ্ধ সন্ন্যাসী সে কোনোদিন দেখেনি, কিন্তু এই রকমই হওয়ার কথা। সূর্য এ কথা শুনে চুপ করে রইল। রেনু আবার বলল, আপনাকে অন্য সময় দেখলেও কেন যেন সন্ন্যাসীর মতন মনে হয়। সূর্য এবার মুখ তুলে বলল, আমাকে আগে তো কেউ কখনো বলেনি। বলেনি? আমি একবার একজন বৌদ্ধ সন্ন্যাসীর ছবি দেখেছিলাম, হুবহু আপনার মতন। সূর্য বলল, রেনু, তুমি হঠাৎ বড় হয়ে গেছো, লক্ষ্যই করিনি। আপনার মনে আছে আপনি সেই যে বাদলের সঙ্গে একদিন আমাদের বাড়িতে এসেছিলেন, আপনার মাথা ফেটে গিয়েছিল? তোমার সে কথাও মনে আছে? আমার সব মনে থাকে। বাদল বলল, তোর কি মনে আছে বড়বাবু কবে এ বাড়িতে এসেছিলেন? রেনু বলল, উনি এসেছিলেন কখনো? জানি না তো। উনি এসেছিলেন, তোকে কোলে করে নিয়ে এসেছিলেন। তুই সেই যে গঙ্গার ঘাটে হারিয়ে গিয়েছিলি। রেনু লজ্জা পেয়ে বলল, ধ্যাত। বিষ্ণু বলল, তুই তখন এইটুকুন পুচকে মেয়ে। রেনু বলল, আমি মোটেই হারিয়ে যাইনি। বাদল বলল, আহা হা হা হা, আমি না দেখলে তোকে আর কোনোদিন খুঁজেই পাওয়া যেত না। এখনো তো তোর মধ্যে কিরকম যেন একটা হারাই হারাই ভাব। রেনু বলল, বাদল, ভালো হবে না বলে দিচ্ছি। বিষ্ণু বলল, এই রেনু, তোকে কতদিন বলেছি তুই বাদলের নাম ধরে ডাকবি না। বাদলদা বলতে পারিস না? রেনু বলল, এতদিন পরে আবার নতুন করে বলা যায় বুঝি? বাদল বলল, মোটেই নতুন করে না। আগে তুই তো আমাকে বাদলদাই বলতি, মাঝখানে হঠাৎ খুব বড় বড় ভাব দেখাতে লাগলি তো। রেনু বলল,
কেন, নাম ধরে ডাকলে আপত্তি কি আছে? সূর্য বলল, রেনু, তোমার চোখে একসময় চশমা দেখেছিলাম, এখন আর পড়তে হয় না, আমার চোখ ভালো হয়ে গেছে। বিষ্ণু বলল, দেখুন না, রেনুর চোখ ভালো হয়ে গেল, কিন্তু আমাকে এবার চশমা নিতে হবে। বাদল বলল, তুই খুব মোটা কালো ফ্রেমের চশমা নিবি, তোকে মানাবে। আমারও খুব চশমা পরার শখ। রেনু বলল, থাক, অত শখে কাজ নেই। কত সহজে কথার প্রসঙ্গ বদলে যায়। যৌবনের চাঞ্চল্য কখনো এক বিষয়ে থেমে থাকতে পারে না। 10 মিনিটের মধ্যে দেখা গেল ওরা সম্প্রতি কলকাতার আকাশে দেখতে পাওয়া ধূমকেতু বিষয়ে কথা বলছে। বিষ্ণু বলতে লাগলো হ্যালির ধূমকেতু সম্পর্কে তথ্য। তার একটু পরে সূর্যকে নিয়ে ওরা ওপরে গেল বাড়ির অন্যদের নেমন্তন্ন করতে। ফিরে আসার সময় রেনু খুব গোপনে একটা চিঠি দিয়ে দিল বাদলের হাতে। বাদল সঙ্গে সঙ্গে পকেটে পুরে দিল হাতটা। ওরা বাড়ি ফেরার পর থেকেই শ্রীলেখা সুযোগ খুঁজতে লাগলো বাদলের সঙ্গে আড়ালে কথা বলার। বাদল বিকেলের দিকে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। শ্রীলেখা একতলায় দরজার কাছে তাকে ধরে বলল, এই শোন, দীপ্তিদি কি বলল রে, আসবে তো? বাদল বলল, দীপ্তিদির সঙ্গে তো দেখাই হলো না, দীপ্তিদি নেই এখানে, মা বাবার কাছে চলে গেছেন। এটা যেন শ্রীলেখার কাছে একটা ব্যক্তিগত দুঃসংবাদ। শ্রীলেখার মুখখানা সেই রকম ফ্যাকাশে হয়ে গেল। অস্ফুটভাবে বলল, দেখা হলো না, কোথায় গেছেন? বাদল বলল, কাটিহার না কালনা কি যেন একটা জায়গা। কোনো খবরও দিয়ে যায়নি? না। ব্যাপারটা কি বলতো, কি হয়েছে? বাদল বড়দিকে রীতিমতন একটা ধমক দিয়ে বলল, তুমি এ নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? বলে দেব প্রভাসদাকে সব কথা। কি বলবি? আয় বাদর ছেলে, কি বলবি? সে যা বলার আমি বলবো। বড্ড পাকা হয়েছিস তাই না? শোন, তুই একটা কাজ করতে পারবি? আমি আরও 7-8 দিন থাকবো। দীপ্তিদির বাড়ি কোথায় খোঁজ নিয়ে তুই সেখানে একবার ঘুরে আয় না, আমি তোকে ভাড়ার টাকা দেব। বাদল হাসতে হাসতে বলল, তুমি ভাড়ার টাকা দিলে আমার বেরিয়ে আসতে কোনো আপত্তি নেই, কিন্তু তোমার এত আগ্রহ কেন বলো তো? আমার খুব দেখতে ইচ্ছে করে দীপ্তিদিকে। তাছাড়া সূর্যদা মন খারাপ করে থাকবে সব সময়, এটা আমার ভালো লাগে না। ঠিক আছে, সূর্যদাকে জিজ্ঞেস করতে হবে তো। ওকে জিজ্ঞেস করার দরকার কি? ওরে বাবা, সূর্যদাকে জিজ্ঞেস না করলে কিরকম মেজাজ করবে কে জানে। তুমি ওর কাছ থেকে পারমিশন করিয়ে নাও, আমার যেতে কোনো আপত্তি নেই। বাদল বেরিয়ে যাবার পর শ্রীলেখা গেল সূর্যর কাছে। চিররঞ্জন তখন নেমন্তন্নর এস্টিমেট করছিলেন প্রভাস, মিহির আর সূর্যর সঙ্গে। এই আলোচনা সহজে শেষ হয় না। শ্রীলেখা দরজার কাছে দাঁড়িয়ে রইল। সূর্যর সঙ্গে একবার চোখাচোখি হতেই তাকে হাতছানি দিয়ে ডাকল। সূর্য উঠে এসে বলল, কি? বারান্দার প্রান্তে সরে এসে শ্রীলেখা বলল, সূর্যদা, তোমার খুব মন খারাপ না? সূর্য একটু অবাক হয়ে বলল, কেন? দীপ্তিদি তোমাকে খবর না দিয়ে চলে গেছেন। তাতে কি হয়েছে? নিশ্চয়ই কিছু জরুরি কাজ ছিল, কিংবা বাড়ি থেকে বোধহয় কোনো চিঠি এসেছে। আগে কখনো গিয়েছেন এইরকম? তা না হলেই বা কি হয়েছে তাতে? যত জরুরি কাজই থাক, এরকম খবর না দিয়ে কেউ যায় না। সূর্য ভুরু কুঁচকে তাকালো শ্রীলেখার দিকে। শ্রীলেখার চোখে মুখে একটু উত্তেজনার চিহ্ন, তার ব্যবহারের মানে ঠিক বোঝা যাচ্ছে না। সূর্য বলল, বাড়িতে এত কাজকর্ম, এখন আমার এসব নিয়ে মাথা ঘামাবার সময়ই নেই। শ্রীলেখা তবু কিছু বলতে যাচ্ছিল, বলা হলো না, কারণ এই সময় শান্তনা ছাদ থেকে নেমে এলো কাঁপতে কাঁপতে। সে ছাদের ঘরে বড়বাবুকে দেখেছে। শান্তনা এই নিয়ে 3 বার ভূত দেখল। ছেলেবেলায় একবার তার যে মাথার সমস্যা দেখা দিয়েছিল, সেটা সেরে গেলেও মাঝে মাঝে হঠাৎ 2-1টা উদ্ভট ব্যাপার বেরিয়ে পড়ে। এর আগের দিন সে ভূত দেখার কথাটা শুধু তার মাকে বলেছিল, হিমানি সঙ্গে সঙ্গে সেটা চাপা দিয়ে দিয়েছেন। এবার শান্তনা সবার সামনে চেঁচিয়ে বলতে লাগলো, তোমরা দেখবে এসো, ছাদের ঘরে বড়বাবু ইজি চেয়ারে বসে আছেন, আমাকে দেখে হাসলেন,
তোমরা তো আমার কথা বিশ্বাস করো না। সবাই দুদ্দার করে ছাদে উঠে এলো। শান্তনার উৎসাহই সবচেয়ে বেশি। চিররঞ্জন শক্ত করে তার হাত ধরে রাখলেন। শান্তনা বড়বাবুর ঘরে শূন্য ইজি চেয়ারের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখো, ওই যে। সবাই সেদিকে তাকিয়ে বলল, কই? শান্তনা চেঁচিয়ে বলল, তোমরা দেখতে পাচ্ছ না? উনি হাসছেন। শান্তনার মুখে বিন্দু বিন্দু ঘাম, চোখ দুটি বিস্ফারিত। কৌতুক করার ইচ্ছে কিংবা মিথ্যে বলার কোনো লক্ষণই সেখানে নেই। সে সত্যি দেখতে পাচ্ছে। হিমানী তাড়াতাড়ি ওপরে উঠে সে শান্তনাকে জড়িয়ে ধরে বললেন, তুই নিচে চল, শিগগিরই নিচে চল। শান্তনা কাঁদতে কাঁদতে বলল, বড়বাবু বসে আছেন, তোমরা কেউ দেখতে পাচ্ছ না? তোমরা কি এর মধ্যে বড়বাবুকে তোমরা ভুলে গেলে? হিমানী জোর করে শান্তনাকে নিচে নিয়ে গেলেন। সে এখন সন্তান সম্ভবা। এই সময় ভয় টয় পেলে কত বড় বিপদ হয়ে যাবে। তাছাড়া জামাই যদি কিছু মনে করে। পরের কয়েকদিন হিমানী সর্বক্ষণ শান্তনাকে আগলে রাখলেন। অন্য কোনো কাজে মন দিতে পারলেন না। সুতরাং বড়বাবুর শ্রাদ্ধের নেমন্তন্ন কোনো ক্রমে সারা হলো। সবকিছু মিটে যাবার পর চিররঞ্জন সূর্যকে নিভৃতে বললেন, এবার বিষয় সম্পত্তির ব্যাপারটা একটু দেখাশুনো করা দরকার। তোমাকেই তো সব বুঝে নিতে হবে। সূর্য বলল, আপাতত আপনি সব দেখুন, আমি এখন কিছুদিন কলকাতায় থাকব না। দুদিন পরেই সূর্য কলকাতা ছেড়ে চলে গেল। কোথায় গেল বলে গেল না কারুকে।